আজ আপনাদের ব্যারাকপুরে নিয়ে যাব। বল্লভপুর ফেরিঘাট থেকে আমি যাব রানী রাসমণি ফেরিঘাটে। ওখানে হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে অন্নপূর্ণা মন্দির দর্শন করাবো, যে রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা এই মন্দির পুরো আমি মন্দিরের শিব মন্দির, অফিস ঘর, মন্দিরের আরতি সব কিছুই আমি তুলে ধরেছি এবং খুব আপনারা এই ব্লগটা দেখলে আপনাদের ভালো লাগবে। জয় অন্নপূর্ণা। ব্লগটা চলুন শুরু করুন। এখন আমি বল্লভপুর ঘাট দিয়ে টিটাগড়ে যাব। টিটাগড়ে গিয়ে আপনাদের সোনার অন্নপূর্ণা আছে, চলুন দর্শন করাবো। এখন আপনাদের নিয়ে যাব আজকে টিটাগড়, এই বল্লভপুর ঘাট দিয়ে। আজকে বল্লভপুরে এপার থেকে আমি যাচ্ছি। চলুন গঙ্গার দৃশ্য দেখাতে দেখাতে আমি সব কিছু দেখাবো। তো আজ আমি চলেছি বল্লভপুর ঘাট দিয়ে, মানে শ্রীরামপুরে যে বল্লভপুর আছে, রাধা বল্লভ মন্দির আছে, তার পাশ দিয়ে শ্মশান আছে, তার পাশ থেকে আমি চলেছি বল্লভপুর ঘাট। এই ঘাট দিয়ে যাব টিটাগড়। আর ওখানে শুনেছি সোনার গৌরাঙ্গ আছে, চলুন সোনার গৌরাঙ্গ, এই সোনার অন্নপূর্ণা দর্শন করব। বল্লভপুর ঘাট দিয়ে আমি টিটাগড় ঘাটে যাব, ওখানে সোনার অন্নপূর্ণা আছে, চলুন দর্শন করব। এই যাচ্ছি নিয়ে, চলুন। এই এবারে লঞ্চে উঠবো, 8 টাকা টিকিট টিটাগড়ে যেতে বল্লভপুর থেকে, শ্রীরামপুরের বল্লভপুর। এই লঞ্চে উঠে গিয়েছি, এবারে কখন ছাড়বে জানি না। চলুন ওখানে সোনার অন্নপূর্ণা দর্শন করাবো। পাক্কা 12টায় এই লঞ্চ ছেড়ে দিল বল্লভপুর ঘাট থেকে। আমি ওপারে যাচ্ছি, আপনাদের আজকে সোনার অন্নপূর্ণা মন্দির দেখাবো। ওটা হচ্ছে টিটাগড় ঘাটের পাশে মন্দিরটা। আমি এখন আপনাদের ওই মন্দিরে নিয়ে যাচ্ছি। বন্ধু, আজ আমি বল্লভপুর মানে শ্রীরামপুরের বল্লভপুর ঘাট থেকে টিটাগড় ঘাটে অন্নপূর্ণা মন্দির নিয়ে যাচ্ছি। চলুন আজকের অন্নপূর্ণা মন্দির দর্শন করাই আপনাদের। দক্ষিণেশ্বর আদলে দেখুন সোনার অন্নপূর্ণা মন্দির তৈরি। এখান থেকে দেখা যাচ্ছে চূড়া বিশিষ্টটা। দেখুন গঙ্গা দিয়ে আমি রাধাবল্লভপুর ঘাট থেকে একেবারে মন্দিরের কাছে পৌঁছে যাচ্ছি। আপনারা যদি মনে করুন রাধাবল্লভজি মন্দিরে আসেন, তাহলে আপনারা রাধাবল্লভ ঘাট থেকে টিটাগড় ঘাটে গিয়ে দক্ষিণেশ্বর আদলে তৈরি সোনার অন্নপূর্ণা মন্দির দর্শন করে যাবেন। চলুন আমি নিয়ে গিয়ে কতটুকু দর্শন করাতে পারি। এটা হলো রানী রাসমণি ফেরিঘাট নামে পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। আর ওই হচ্ছে চূড়া দেখা যাচ্ছে, এটা রানী রাসমণি ফেরিঘাট। আর ওপারটা হচ্ছে বল্লভপুর ফেরিঘাট। এই রানী রাসমণি ঘাট থেকে আপনাদের এখন নিয়ে যাব অন্নপূর্ণা মন্দিরে। রানী রাসমণি ঘাটেও এই এলাম, এই ঘাটটাও দর্শন করুন। এখানেও শ্মশান ঘাট আছে, শ্মশান আছে।
এ হলো রানী রাসমণি ঘাট, আর ওটা হচ্ছে বল্লভ ঘাট। রানী রাসমণি ঘাট থেকে বেরিয়ে এই যে রাস্তাটা গেছে, এই দিক দিয়ে ঘুরে আমি যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে। ঘাট থেকে এই দিক দিয়ে এসে এই রাস্তা দিয়ে ঢুকে অন্নপূর্ণা মন্দিরে যাবেন। এখানে একটা শিবের মন্দির আছে, এই মন্দিরের রাস্তা ধরে যাবে। তো ওই রাস্তা দিয়ে বেরিয়েই অন্নপূর্ণা মন্দির দেখা যাচ্ছে। এই দেখুন, দক্ষিণেশ্বরে আদলে তৈরি এই মন্দির। তাহলে আপনারা রানী রাসমণি ঘাট থেকে এই মন্দিরে চলে আসবেন। আমি এসছি রানী রাসমণি ঘাট থেকে, আপনারা ব্যারাকপুর থেকেও আসতে পারেন। এ হলো শিব শক্তি অন্নপূর্ণা মন্দির, 12/4/1875 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে এই মন্দির। চলুন আজকের আপনাদের অন্নপূর্ণা মন্দির। সিংহ দাঁড়িয়ে রয়েছে গেটে ঢোকার মুখে। এখানে দিয়ে কি প্রবেশ নিষেধ নাকি? চলুন দর্শন করাই। চলুন আপনাদের আজ সোনার অন্নপূর্ণা মন্দিরে এনেছি। দক্ষিণেশ্বরে আদলে তৈরি এই মন্দির, অনেক পুরনো মন্দির। কত সুন্দর মন্দির দেখুন, কিভাবে এই মন্দির পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি। শ্রীরাম ভক্তদের প্রতি এখানে আবার যতটুকু দরকার ততটুকুই করবে, বেশি বাড়াবাড়ি করবে না। চলুন মন্দির দর্শন করাই। পুজো ও মায়ের ভোগ বাবদ বস্ত্র অলঙ্কারী প্রদান, যোগাযোগ ম্যানেজার সেবায় তো শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে। জুতো পরে উঠতে মানা করছে। মন্দিরটা দর্শন করুন। এই হলো নাট মন্দির, কত সুন্দর নাট মন্দির দেখুন। কত বিম দিয়ে এই নাট মন্দির তৈরি করেছে। এখানে এত গরমে কত সুন্দর ঠান্ডা লাগছে দেখুন এই মন্দিরে। মধ্যিখানে অন্নপূর্ণা মন্দির, তারপরে শিব মন্দির আছে। এখন মন্দির বন্ধ আছে। সোনার অন্নপূর্ণা দর্শন করুন। আমি যতটুকু পারছি আপনাদের দর্শন করাচ্ছি। এবারে মন্দিরটাকে আপনাদের প্রদক্ষিণ করাচ্ছি। দেখুন এত সুন্দর মন্দির, সোনার অন্নপূর্ণা মন্দির, রানী চারধার ঘুরে প্রদক্ষিণ করাচ্ছি। খুব সুন্দর মন্দির, কারুকার্য দেখুন মন্দিরে। আপনারা পারলে এই মন্দিরে আসবেন। ব্যারাকপুর থেকেও আসা যায় এবং রানী রাসমণি ঘাট মানে শ্রীরামপুরের বল্লভপুর ফেরিঘাট থেকে আপনারা এই মন্দিরে চলে আসবেন। এই মন্দির, এই হলো নাট মন্দির বিশিষ্ট। আর এখানে হচ্ছে এর আদলে, দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির গড়ে তুলেছে।
এ হলো নাট মন্দিরে সব ভক্তরা বসে রয়েছে। দেখুন কত সুন্দর নাট মন্দির, কত পিলার দিয়ে, কত পুরনো মন্দির। লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা এই অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী। জন্ম 1823, মৃত্যু 1880 31শে ডিসেম্বর। তা এইটা হচ্ছে 22 সালে করে দিয়েছে। তাহলে এই মন্দিরটা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে, দেখুন এই মন্দিরে সব থাকার ঘর, সব রুম। দেখুন অন্নপূর্ণা মন্দির আজকে দর্শন করাচ্ছি আপনাদের। চলুন দর্শন করাই, দর্শন করালাম, মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখাই। চলুন অফিস ঘরে যাই, পরে শিব মন্দিরগুলো দর্শন করাবো। আচ্ছা, আপনাকে এই সোনার অন্নপূর্ণা মন্দির দক্ষিণেশ্বরের আদলে তৈরি, তা কত সালে, আর এটা আমি লেখা দেখলাম রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা, তো মানে তো ওনারই এতে তৈরি হয়েছে। এই মন্দির সম্বন্ধে খুব সংক্ষিপ্ত আপনি 2-4 কথা বলুন। সংক্ষিপ্ত মানে আর জগদম্বা খুব অন্নপূর্ণা মাকে দেখতো, মা দক্ষিণেশ্বরে গিয়ে মাকে দেখতো ভবতারিণীকে যেন অন্নপূর্ণা। তাই উনি বললেন যে আমার খুব ইচ্ছা অন্নপূর্ণা মন্দির করা। তখন রামকৃষ্ণ বলল, ঠাকুর বললো যে চলো এতে যাই, বেনারসে যাই, অন্নপূর্ণাকে দর্শন করবো। এত শরীর খারাপ, যেতে পারলো না। মথুরবাবু গিয়েছিলেন। মথুরবাবু ওই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে প্রণাম করছিল না কি করছিল, যাই হোক, তখন একটা আলোর জ্যোতি এসে বলল যে তুই আমাকে ভাগীরথীর তীরে প্রতিষ্ঠা কর। তখন এই নদীর তীরেই এই জায়গা পছন্দ করে মথুর, কিন্তু মথুর লাস্ট ফিনিশিং ছিল না, জগদম্বাই করলো, প্রতিষ্ঠা করলেন। আর তারিখ তখন ঠাকুর রামকৃষ্ণ 3 বার এসেছিলেন হ্যাঁ জমি দেখতে, ওই যে বেলগাছ, ওখানে বিশ্রাম নিয়েছিলেন। তারপরে প্রতিষ্ঠা করতে এলেন, প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। তারপরে মহেশের রথ হয়েছিল, ওপার থেকে এপারে এসে মাকে দেখে গেলেন বল্লভপুর ঘাট। হ্যাঁ হ্যাঁ, বল্লভপুর ঘাট থেকে। আচ্ছা, এখানে মন্দির খোলে কটায়, বন্ধ হয় কটায়? মন্দির খোলে 5:30 5:30। আর বন্ধ হয় ভোগ হলে, তারপরে ভোগ মানে কটায় হয়ে যায়? ভোগ 1টায় ভোগ হয়, ভোগ আরতি হওয়ার পর নিয়ে আসা করলে বন্ধ হয়ে যায়। আবার 4টায় খোলে, 4টে খোলে, 8টায় বন্ধ হয়ে যায়। আর বিকেলবেলা 4টে খোলে, 8টায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যা আরতি হয়ে, হ্যাঁ সন্ধ্যা আরতি হলে ভোগ দেয় মাকে। আর এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে? হ্যাঁ, নিত্য ভোগের ব্যবস্থা। দুপুরের ভোগ 120 টাকা, আর বিকেলের ভোগ যারা আরতি দেখতে আসে তাদের হাতে ছিঁড়ে ছিঁড়ে। আর এখানে শীতল ভোগ তৈরি হয়? শীতল ভোগ বলতে ওই তো সন্ধ্যেবেলা শীতল ভোগ, সুজি, হ্যাঁ, ওর জন্য কোনো পয়সা লাগে না? না, ও যারা আরতি দেখতে আসে তাদেরকে একটু একটু দিয়ে দেয়। আচ্ছা, আপনি কি রানী রাসমণির কেউ বংশের কেউ? না, আমি রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার বড় ছেলের বংশধর, দারিকবাবুর বংশধর। দারিকের ছেলে কালিদাস বিশ্বাস, তার ছেলে আমার শ্বশুর অমরনাথ বিশ্বাস, তার ছেলে অশোক বিশ্বাস আমার স্বামী।
তাহলে এইটা অফিস ঘর, এই অফিস ঘরটা আপনারা কত সুন্দরভাবে রেখেছেন, পুরনো, কত পুরনো অফিস দেখুন, সেই আগেকার দিনে যেভাবে হতো। আর সব মণি ঋষিদের, স্বামীজি, তারপরে হচ্ছে আপনার সারদামণি, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, তারপর বঙ্কিমচন্দ্র, তারপর হচ্ছে অরবিন্দ, প্রত্যেকে শরৎচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, প্রত্যেকে বিদ্যাসাগর, প্রত্যেকের ছবি তুলে ধরেছে দেখুন। আর এখানে দেখুন এ হলো ভোগের কুপন, প্রসাদের 120 টাকা নিল। আর এইখানে বসিয়ে ভোগ খাওয়ানো হবে দেখুন, লাইন দিয়ে কত। এখানে বড় অনুষ্ঠান হলে সব দূর দূর থেকে আসে। আর এইটা হলো ভোগঘর, ভোগঘর দেখে নিন, ওদিকে যাওয়া নিষেধ আছে, লেখা আছে। মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আর সেই শিব মন্দির আছে। এমনি আসি মাঝে মধ্যে, এখানেই থাকি, ব্যারাকপুরেই থাকি। হ্যাঁ, আমি এমনি মায়ের ভক্ত, আসি মাঝে মধ্যে দর্শন করি। আমি তো বল্লভপুর ঘাট থেকে এসছি। হ্যাঁ, আর ব্যারাকপুর দিয়ে এলে ট্রেন থেকে নেবে, ট্রেন থেকে নেমে চিড়িয়ামোড়, চিড়িয়ামোড় থেকে বা ট্রেন থেকেই আপনি যদি বলেন হ্যাঁ, যে আমি আসবো আমাদের সারদামণি ঘাট, হ্যাঁ, বললে আপনাকে ওখান থেকে 20 টাকা থেকে 15 থেকে 20 টাকা নিবে, টোটো বা অটোতেই আপনি চলে আসবেন। সুন্দর। আমি দেখলাম আপনি খুবই ভক্ত। হ্যাঁ, আমি মাঝে মধ্যেই আসি এখানে। তো আমি থাকি চিড়িয়ামোড়ে, ওখানে। আপনার নাম? আমি বরুণ পান্ডা। যাক, বরুণ পান্ডাজি, আপনাকে এইটা বলার জন্য খুব ধন্যবাদ। আপনি দেখলাম খুবই ভক্ত। আপনাকে বললো শনিবার আসতে। ঠিক আছে। ঠাকুরের ঘরের কোন দিকে আছে? ঠাকুরের ভোগে ভোগে ঠাকুরের ঘর যে ঠাকুরের আচ্ছা, চলুন আপনাদের এই শিব মন্দিরগুলো দর্শন করাই। মোটামুটি তো আমি দেখিয়ে দিলাম। 1, 3, 3, 6টা শিব মন্দির আছে। চলুন 6টা শিব মন্দির আপনাদের দর্শন করাবো। আজ আপনাদের অন্নপূর্ণা মন্দির এনেছি। মোটামুটি এখানকার যে অফিসের কর্তৃপক্ষ, সে আমাকে বলে দিয়েছে সব কিছু। দেখুন 8 বিশিষ্ট শিব মন্দিরগুলো তুলে ধরেছে। এ হলো কপিলেশ্বর, এ হলো কৈলাসেশ্বর, এ হলো কেদারেশ্বর, এ হলো শ্রী শ্রী কিন্নরেশ্বর, দর্শন করুন। এ হলো শ্রী শ্রী কাম্বেশ্বর, দর্শন করুন। এ হলো কল্যাণেশ্বর। তা আজকের আপনাদের এই দক্ষিণেশ্বরে আদলে সোনার অন্নপূর্ণা দর্শন করাচ্ছি। তাই এই ব্লগটা দেখার পর একটা লাইক এবং শেয়ার যত করবেন, এই সব মন্দির বাড়িতে বসে বয়স্ক লোকেরা দেখতে পাবে। আর একটা অনুরোধ করব, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যখন সাবস্ক্রাইব করবেন আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। এখানে ভোগের মূল্য 120 টাকা নিল। আজ ভোগ গ্রহণ করে যাব। জয় অন্নপূর্ণা। হ্যাঁ, রামকৃষ্ণদেব 1855 সালে দক্ষিণেশ্বরের মন্দির, এটা 1875। রামকৃষ্ণদেব রথের দিন তখন গাড়ি ঘোড়া চলতো না,
এই নৌকায় করে গঙ্গার ঘাটে নেমে সরাসরি এই বেলগাছ তলায় বসেছিলেন। ওখানে উনি জব করতেন আর নিরিবিলি দেখে এই ঘরটায় থাকতেন, তাই পরবর্তীকালে এটা ধ্যান ঘর। আর সে বেলগাছটা আইলা ঝড়ে পড়ে গেছে, ওনার স্মৃতির উদ্দেশ্যে এই বেলগাছ লাগা। ওই বেলগাছটা বাইরে যেটা আছে, হ্যাঁ, ওনার এটা স্মৃতির 14 উদ্দেশ্যে বছর বয়স, 14 বছর আগে আইলা ঝড় হয়েছিল, তখন পড়ে গেছে। পড়ে গিয়েছে। আর রামকৃষ্ণদেব জগদম্বার মূর্তি বসেছে মায়ের মন্দিরের সামনে। রানীমার ছোট মেয়ে মথুর বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছে। এই যে মথুর বিশ্বাস, এই যে মথুর বিশ্বাস। হ্যাঁ, এইবার ওখানে যখন সেজু মেয়ের সঙ্গে বিয়ে হয়ে একটা ছেলে হয়েছিল দারিক বাবু। হ্যাঁ, আর রানী রাসমণির সিরিয়ালে পাওয়া যায়, দেখা যায়। হ্যাঁ, আর রামকৃষ্ণদেব জগদম্বাকে মাকে বলছে, মা তোমার দক্ষিণেশ্বরে 12টা শিব মন্দির, আমার এখানে কেন 6টা? তখন রামকৃষ্ণদেব বলছে, জগদম্বা তুই তোর মার মেয়ে ছোট, ওই দক্ষিণেশ্বরের মন্দির তোর মার আর এটা তোর, সুতরাং এটা হাইটে একটু ছোট হবে, আমরা আগেই নকশা করেছি। হ্যাঁ, রাম জন্মানোর আগেই রামায়ণ, তা তুই ছোট, আমরা এটা নকশা করে দিয়েছি, তুই মায়ের সমান শিব মন্দির পাবি না বা উপরেও উঠবি না, তোকে থাকতে হবে নিচে, তাই তোর 6টা, সেই জন্য 6 বিশিষ্ট শিব মন্দির। হ্যাঁ, আর এটা হলো ধ্যান ঘর। আর এখানে ভবমাত, এটা ভক্ত জানবাজার। হ্যাঁ। রামকৃষ্ণদেব জিলিপি ভালোবাসতেন, 2জন ভক্ত 500 জিলিপি কিনে দক্ষিণেশ্বরে আসছিলেন। 10 হাত দূরে আসার পরে একটা কুকুর ছুটে গেল খাওয়ার জন্যে। কুকুরটাকে তাড়িয়ে দিল ভক্ত 2জন। কুকুরটাকে তাড়ানোর পরে দক্ষিণেশ্বরে এসে যখন জিলিপির কুল্লিটা দিল ঠাকুরের হাতে, ঠাকুর নিয়ে ছুঁড়ে ফেলল। ঠাকুরকে তখন ভক্ত 2জন বলতে, আপনি জিলিপি ভালোবাসেন, ছুঁড়ে ফেললেন? বললে, আমি যখন খেতে চেয়েছিলাম দিসনি। বলে, কখন খেতে চেয়েছিলেন? বলতে, আমি সব বসে এখানে দেখতে পাচ্ছি, তোরা জামবাজারে মিষ্টি কিনলি, জিলিপি 10 হাত দূরে গিয়েছিলে, একটা কুকুর ছুটে গিয়েছিল, ওই কুকুরটাই ছিলাম আমি, কুকুর রূপে খেতে চেয়েছিলাম, তাই তোরা তাড়াই দিলি আমাকে। হ্যাঁ, উনি প্রবাদে আছে, দিও কিঞ্চিত করুণা বঞ্চিত, নির্কিঞ্চিত করুণা। এবারে এখানে নিরিবিলি থাকতো, ওনাকে আমরা হয়তো দর্শন পাচ্ছি না, কিন্তু ওনার পদগুলি এই ঘর আর বেলতলায় আছে। বেলতলায় একটা নমস্কার ঢুকে যাবে, ওখানে জপ করতেন আর এই ঘরে থাকতেন। বেলতলা একটা নমস্কার, আর এখানে একটা ধ্যান ঘর। আর যদি পারে 2-5 টাকা খাইলে একটু ঠাকুরের এখানে দেন, নাম গোত্র বলুন, যদি থাকে, না থাকলেও নাম গোত্র বলুন, টাকা পয়সাটা এটা দর্শন করুন, মা ভবতারিণী। হ্যাঁ, কি নাম? মামার নাম জগন্নাথ রায়। ভগনাথ জগন্নাথ রায়, জগন্নাথ রায়, গোত্র মধুকুল্ল। মধুকুল্ল গোত্র, সপরিবারায় মঙ্গলাত্মী কন্যা বেদুনাথরায় রামকৃষ্ণায় নমঃ। আপনাদের নাম কি? এখানে হচ্ছে পাল, মা সারদা, তারপরে হচ্ছে রামকৃষ্ণদেব, আপনার নাম? তারপরে স্বামী বিবেকানন্দ। আর এটা হচ্ছে ধ্যান ঘর, দেখুন কত সুন্দর। নমস্কার। গোত্র আর ত্যাগ, ভক্তি, দেশপ্রেমের ত্রিবেণী সংগ্রাম লহ লোকমাতা রানী রাসমণি। ধ্যানঘরটা দেখুন, আর কল্পতরু রে আছে, কত সুন্দর ঘরটা। আরও ওপরে লোকনাথ আছে, কৃষ্ণ আছে, মথুর বিশ্বাস, শিব। এখানে একটা তুলসী মঞ্চ আছে, দেখুন ধ্যানগড়ের পাশে। ধ্যানগড়ে যিনি ব্রাহ্মণ পণ্ডিত মশাই বলল, এই বেলগাছের কাছে রামকৃষ্ণদেব বসত। এই গাছটা পড়ে গিয়েছিল আয়লার সময়, আজ থেকে হচ্ছে আপনার 14 বছর আগে। এই গাছটাও আমি একটা স্মৃতির উদ্দেশ্যে তুললাম, যেহেতু রামকৃষ্ণদেব এই গাছের তলায় বসতো। উনি বললেন
আর ওনার ইন্টারভিউতে সব কিছু আপনারা জেনে যাবেন। নাট মন্দিরটাও কত সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন, পুরনো কিন্তু রং ফং করে কি সুন্দরভাবে গড়ে তুলেছে। আর এই তো সব কিছুই তো মোটামুটি ওনারা বলেই দিয়েছে। এখানে হচ্ছে সোনার অন্নপূর্ণা। এই মন্দির পুরো দক্ষিণেশ্বরে আদলে তৈরি। আর 3 মন্দিরে ঢুকে বাঁদিকে গঙ্গার দিকে হচ্ছে 6টা শিব মন্দির বিশিষ্ট এই সোনার অন্নপূর্ণা মন্দিরের সঙ্গে আছে। এই হলো সোনার অন্নপূর্ণা মন্দির, আর এই হলো নাট মন্দির। মানে খুব সুন্দর জায়গা, খুব আপনারা এখানে আসলে খুব ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। এখানে ভোগের ব্যবস্থা আছে, এসেই ভোগ পেয়ে যাবেন। আর এই দেখুন বেলগাছ আপনাদের দেখালাম হচ্ছে রামকৃষ্ণর ধ্যানঘর। নাট মন্দির দেখুন কত সুন্দর। এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা। এই হলো মন্দিরের মেন গেট। মন্দির প্রদক্ষিণও করতে পারেন, সেটাও আমি দেখিয়েছি। চলুন সোনার অন্নপূর্ণা। অন্নপূর্ণার কাছে শিব ভিক্ষে চাইছে, যেটা তুলে ধরা হয় সেটা দেখুন। এবারে ভোগ নিবেদন হবে একটু পরেই। ধ্যানঘর দেখালাম, অফিস দেখালাম, তারপর অন্নপূর্ণাও দর্শন করালাম। মা অন্নপূর্ণা দর্শন করুন, সোনার অন্নপূর্ণা। আর তারপর অফিস ঘর থেকে ইন্টারভিউ নিলাম। 6 বিশিষ্ট শিব মন্দিরও দর্শন করালাম আপনাদের। আরও কি দর্শন করাতে পারি চলুন দেখি, মন্দির কখন খোলে কি। এখানে দেখুন চাল ছড়ানো আছে, পায়রাগুলো চাল খাচ্ছে। আগে অনেক পায়রা বসে থাকতো। দেখুন নাট মন্দিরের ওপরে খোপ খোপ করা আছে কত পায়রা। মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি করেছে। চূড়া বিশিষ্ট। দেখুন এখন ভোগ নিবেদন হচ্ছে দেখুন। এখন ভোগ নিবেদন হলো দেখুন। মায়ের মূর্তি দর্শন করুন। এখন ভোগ নিবেদন হবে, আরতি হবে। সেটা আমাদের তুলতে দেবে কিনা তাও জানি না। এখন ভোগ নিবেদন হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। আবার ভোগ যখন নিবেদন শেষ হবে আবার দরজা খোলা হবে, তখন প্রসাদে পরিণত হবে। ভোগ নিবেদন হয়ে গেল। ভোগ শুরু হয়ে গেছে দেখুন।
দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনারা। এই অন্নপূর্ণা মন্দিরের ভোগ আরতি দেখুন। এই ভোগ এখন ভোগ ঘর থেকে ভোগ বেরিয়ে চলে যাচ্ছে দেখুন। ভোগ নিবেদন হয়ে গেল, এবারে ভোগ খাওয়ানোর ব্যবস্থা হবে। দেখুন সব লাইনভাবে বসেছে। প্রথমে এলো আলু ভাজা আর হচ্ছে আপনার পলক। এগুলো অন্ন, ডাল আর তরকারি। না না ওদিকে চাটনিও করে না খাচ্ছে তো। খাবে না। বন্ধু এখানে তৃপ্তি ভরে ভোগ আজ গ্রহণ করলাম। খুব সুন্দর ভোগ, মানে মুখে বোঝাতে পারবো না। প্রথমে পোলাও দিল, তারপরে ভাজা দিল, তার সঙ্গে দিল ডাল, অন্ন, তারপর পেঁপে আলুর তরকারি, তারপরে বাঁধাকপির তরকারি, তারপর চাটনি, পাঁপড়, পায়েস এবং রসগোল্লা। এই খেয়ে তৃপ্তি ভরে খেয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এবারে আমি পুরো আজ অন্নপূর্ণা মন্দিরে একটা ব্লগ তৈরি করলাম। আপনারা যদি এই ব্লগটা দেখে ভালো লাগে একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন বাড়ির বয়স্ক লোকেরা দেখবে। আর আমি অনুরোধ করব আপনাদের, যখন সাবস্ক্রাইব করবেন আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় মা অন্নপূর্ণা বলে আমি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন বলে এই ব্লগটা শেষ করলাম। আপনারা যদি মনে করুন অন্নপূর্ণা মন্দির যান, জগন্নাথ মন্দিরের রাস্তা হয়ে এইখান দিয়ে চলে যাবেন অন্নপূর্ণা মন্দির। আপনারা অন্নপূর্ণা মন্দিরে এলে তালপুকুর, ব্যারাকপুর বিটি রোডে তালপুকুর দিয়ে ঢুকে চলে যেতে পারেন এখান দিয়ে। এই তালপুকুর হয়ে অটো করে যাচ্ছি ব্যারাকপুর স্টেশন। আমি আসার সময় এসছিলাম হচ্ছে জলপথে শ্রীরামপুর রাজবল্লভ ঘাট হয়ে রানী রাসমণি ঘাট, আর ফেরার পথে আমি বাড়ি ফিরছি হচ্ছে আপনার ব্যারাকপুর হয়ে বাড়ি যাব।
এই ব্যারাকপুরে এসে পৌঁছালাম। এবারে টিকিট কেটে এবারে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছালাম, টিকিট কেটে এবারে আমি আমার গন্তব্যস্থলে রওনা দেবো। পথও দেখিয়ে দিলাম এবং স্থলপথও দেখিয়ে দিলাম ট্রেনের পথ। এই ব্যারাকপুর দিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ব্লগটা দেখবেন, ভালো লাগবে। আমি এখন জলপথে এসেছিলাম, স্থলপথে ট্রেনে করে বাড়ি ফিরছি ব্যারাকপুর হয়ে। জয় অন্নপূর্ণা বলে শেষ করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ হলো।